আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শুধু ফারাক্কা নয়, সব ধরনের পানি বন্টন নিয়ে গড়িমসি করছে ভারত, ফখরুল। রাতেই যেসব অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন নেই, ডোনাল্ড লু। টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ইতালীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। 108 বারের মতো পেছালো সাগররুনি হত্যা মামলার প্রতিবেদন। 1% ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য, ইসি হাবিব। তীব্র গরমে ক্লাসে অসুস্থ 30 শিক্ষার্থী। প্রার্থী হওয়ায় ছোট ভাইকে কুলাঙ্গার বললেন কাদের মির্জা। মালদ্বীপে একই দিনে 2 প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু। বিমানবন্দর ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন। নিকারাগুয়ার 250 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং চীনে 2 দিনের রাষ্ট্রীয় সফরে পুতিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বৈদেশিক ঋণের প্রকল্পে 3 মাস অন্তর পর্যালোচনা করতে হবে। এছাড়াও উন্নয়ন প্রকল্পে মানসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে সমীক্ষা করাতে হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্ম হওয়ার পর থেকে সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে ভারত। শুধু ফারাক্কা নয়, সব ধরনের পানি বন্টন নিয়ে গড়িমসি করেছে প্রতিবেশী দেশটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ফারাক্কা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু ফারাক্কা বাঁধ আর গঙ্গার পানি নয়, বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে তারা সবসময় গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করেনি, করছেও না। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘকাল ধরে এই চুক্তি করছে, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু সরকার কাটিয়েছে। কিন্তু বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে জনগণ ন্যায্য হিস্সা পাচ্ছে না। নিজেদের স্বার্থ রক্ষা করতে জনগণের সবকিছু বিসর্জন দিয়েছে তারা, এর দায় সরকারকেই নিতে হবে। দেশের 8 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দিনগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, আগামী 21শে মের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কোথায় আঘাত হানতে পারে সেটি এখনই বলা যাচ্ছে না। এটির গতি প্রকৃতি এখন স্পষ্ট নয়, লঘুচাপ সৃষ্টির পর বলা যাবে। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন সদ্য ঢাকা সফর করে যাওয়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থা পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ভারতের মধ্যস্থতা বা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে এমন অভিযোগও উড়িয়ে দেন তিনি। এমন দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে বলে এই অঞ্চলে যে ধারণা বিদ্যমান সেটাও খণ্ডনের চেষ্টা করেন লু। বলেন, বাংলাদেশের নিজ স্বার্থ, নিজস্ব বিবেচনা বা দৃষ্টিকোণ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র, ভারত, চীন কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয়।
বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকার BSIS অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে শাখা সড়কে প্রথম অবস্থান নেন, পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিতে চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে শ্রমিকেরা এখনও শাখা সড়কে অবস্থান করেছেন বলে জানা গেছে। কারখানাটিতে কাজ করেন প্রায় 1300 জন শ্রমিক। পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি। এর মাঝে আজ অর্ধেক বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ। এ নিয়ে সকাল থেকে বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন শ্রমিকেরা, কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছিল না। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন শ্রমিকেরা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রফেসর ইউনুস সহ মানব ভ্রাতৃত্ব বিষয়ক দ্বিতীয় বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারী নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সঙ্গে প্রেসিডেন্টের সভা হয়। গত 11 মে প্রেসিডেন্ট প্রাসাদে ওই সাক্ষাৎ ও সভায় মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনের শান্তি গোলটেবিলে প্রণীত শান্তি ঘোষণার রূপরেখা এবং মানবতার অন্যান্য বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 108 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 জুন দিন ঠিক করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সময়ে 36% ভোট কম না, নির্বাচনে 1% ভোটার এলেও তা গ্রহণযোগ্য। বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরা উপজেলার নির্বাচনের প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, উপজেলা ওয়ারি ভোটার উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করবে নির্বাচন কমিশন। পাশাপাশি আসন্ন দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনে কেন্দ্রে ভোটার আনতে কমিশন প্রচারণা চালাবে। প্রার্থীদেরও প্রচারণা চালাতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসতে সব ব্যবস্থা করবে। কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 30 জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ এক শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল। এছাড়াও ঘটনাস্থলে আসেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তার। জানা যায়, তীব্র গরম থাকায় এদিন প্রথম শ্রেণীর একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা অনুভব করতে থাকেন। পরে অন্য শ্রেণীগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ এসব শিক্ষার্থীদের স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আপন ছোট ভাই শাহাদাত হোসেনকে কুলাঙ্গার বললেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা। কাদের মির্জা একই সঙ্গে বসুরহাট পৌরসভার মেয়রও। মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভা সরকারি মিলনায়তনের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের সমর্থনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন। তার ছোট ভাই শাহাদাত হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তারা দুজনেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। কুলাঙ্গার ছাড়াও শাহাদাত হোসেন তার ভাই নন বলে তিনি মন্তব্য করেন কাদের মির্জা। তার বক্তব্যটি স্থানীয় একাধিক সাংবাদিক ফেসবুক লাইভে প্রচার করেন। ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে দেওয়া কাদের মির্জার ওই বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু যেন নিয়তিতে পরিণত হয়েছে। কখনো কর্মরত অবস্থায়, আবার কখনো অসুস্থ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এবার একই দিনে 2 প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কর্মরত অবস্থায় গাড়ির মধ্যে মৃত্যুবরণ করেন 37 বছর বয়সী আবিদ হাসান। এদিন আরও একজনের মৃত্যু হয়। দেশটির আলিফুসি আইল্যান্ডে কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান 36 বছর বয়সী মোহাম্মদ আক্তারুল।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে একটি প্রাইভেট কারে আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 30 মিনিট চেষ্টা চালিয়ে দুপুর 12:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিট, যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে। উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার সরকারের 250 জনের বেশি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিকারাগুয়ার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের উপর দমন পীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে নিকারাগুয়ার সরকারের 250 জনের বেশি সদস্যের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিকারাগুয়ার সরকারি 3টি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ভিসা বিধিনিষেধের আওতায় পড়া নিকারাগুয়ান কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চ শিক্ষা কর্মকর্তারা রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের মাটিতে পা রাখেন তিনি। টানা 5মবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিভে রাশিয়ার তীব্র হামলার পর তিনি কিয়েভে পা রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর পরপরই চীন সফরে গেলেন পুতিন। পশ্চিমাদের মোকাবিলা করতে দুই দেশের সার্বিক সম্পর্ক আরও জোরদারের পরিকল্পনা করেছে চীন ও রাশিয়া। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।